ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলা ৩ নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। একের ১ বলেছে যতীন দাস অনশন করে মৃত্যুবরণ করেন লাহোর সেন্ট্রাল জেলে। একের ২ ননিদার প্রথম ওভারের প্রথম বলে হোয়াইট বল হয়েছিল। একের ৩ সুধীরবাবুর শিক্ষকতার জীবন ২০ বছরের। একের ৪ বঙ্গ আমার জননী আমার কবিতাটির কবি দ্বিজেন্দ্রলাল রায়। একের ৫ ধরাতল কবিতাটি নেওয়া হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের চৈতালি কাব্যগ্রন্থ থেকে। একের ৬ অনন্তপার জ্ঞান পারাবার, পারাবার কথাটির অর্থ সমুদ্র। একের ৭ ক্রিয়া শব্দে যে মূলগুলি সব থেকে ছোট সেগুলিকে বলবো সিদ্ধ ধাতু। একের ৮ ক্রিয়াপদের সঙ্গে কোনো কর্মবাচক শব্দ না থাকলে তাকে বলে অকর্মক ক্রিয়া। একের ৯ মাস্টারমশাই ছাত্রদের পড়াচ্ছেন এখানে রেখাঙ্কিত পদটি হলো প্রযোজক ক্রিয়া। একের ১০ যত তত এইরকম জোর শব্দকে বলে যোজক পদ। একের ১১ যোজক পদগুলি তাদের ব্যবহার অনুযায়ী ৩ রকমের হয়। ২-এর ১-এ দিয়েছে সুধীরবাবু কোন কাজকে ক্ষমা করেন না। সুধীরবাবু কোন অন্যায়কে ক্ষমা করেন না? ক্লাসে পড়া না করে আসার মতো কাজকে বা অন্যায়কে ক্ষমা করেন না। ২-এর ২ দিয়েছে যতীন দাস কত তারিখ থেকে অনশন শুরু করেছিলেন। এটা তোমাদের বইয়ের ১১২ পাতাতে রয়েছে। শহীদ যতীন দাস আশিস কুমার মুখোপাধ্যায়ের লেখা ১১২ পাতায় রয়েছে। ১৯২৯ সালের ১৩ই জুলাই রবিবার থেকে তিনি আবার অনশন শুরু করেছিলেন। তাহলে ১৯২৯ সালের ১৩ই জুলাই। ২-এর ৩ চটপট মঞ্জুর হয়ে গেল। কি মঞ্জুর হয়ে গেল? আচ্ছা, চটপট মঞ্জুর হয়ে গেল আমার কোন আবেদন মঞ্জুর হয়ে গেল এই উত্তরটা শুধু বলবো, মানে আমরা এইটুখানি শুধু বলবো আর বাকিটা আমরা বলবো না। তাহলে বলবো সিসিএইচ ক্লাবের ক্রিকেটার ননিদা আলোর অভাবের কারণে খেলা বন্ধের আবেদন জানান, সেই আবেদন মঞ্জুর হয়েছিল। এইটুখানি শুধু বলবো। ২-এর ৪ দিয়েছে ধরাতল কবিতায় কাদের ভাই বোনের সঙ্গে তুলনা করা হয়েছে। ধরাতল কবিতায় সুখ দুঃখকে বা দুঃখ সুখকে ভাই বোনের সঙ্গে তুলনা করা হয়েছে। ২-এর ৫ কবির কথায় এক বৃন্তে দুটি কুসুম। কে হিন্দু আর মুসলমান এই দুই জাতি হলো এক বৃন্তে দুটি কুসুমের মতো বা দুটি ফুলের মতো। ২-এর ৬ কিশোর বিজ্ঞানী ছুটি পেলেই কোথায় ছুটে যায়? কিশোর বিজ্ঞানী ছুটি পেলেই সাগর বেলায় ছুটে যায়। আচ্ছা, এই ২-এর দাগেরগুলো কিন্তু ছিল এক কথায় উত্তর ১ নাম্বার করে। ৩-এর দাগে আসে প্রত্যেকটার মান হচ্ছে ২। ৩-এর ১ বলেছে সারা মাঠ অবাক শুধু ননিদা ছাড়া, কেন? এই যে ননিদা সেই ঘটনায় অবাক হলেন না কেন? আমরা তো শুধু এই কেনর উত্তরটাই বলবো, যে একটুখানি শুধু বলে নেবে যে সিসিএইচের ননিদা এবার বল তুলে দেন বিষ্টুর হাতে। বিষ্টু গুনে গুনে ২৬ পা গিয়ে মাটিতে বুটের ডগা দিয়ে বোলিং মার্ক কাটে। ব্যাটসম্যান তৈরি। হঠাৎই বিষ্টু বোলিং ক্রিজের দিকে ছুটতে শুরু করে, কিন্তু ক্রিজে পৌঁছানোর আগেই সে পিছু হটতে থাকে, তারপরে গোল হয়ে ঘুরতে শুরু করে। ননিদা এই ঘটনায় অবাক হয়নি, কারণ ননিদা তো জানতেন যে এমন কাণ্ডটাই বিষ্টু ঘটাতে চলেছে। বলা ভালো যে ননিদার পরামর্শেই বিষ্টু এমন কাণ্ড করেছে, তাই ননিদা অবাক হননি। ৩-এর ২-এ দিয়েছে যতীন দাস ছেলেবেলা থেকে কোন স্বপ্ন লালন করেছিলেন। যতীন দাস ছেলেবেলা থেকে দেশকে স্বাধীন করার স্বপ্ন লালন করেছিলেন। ৩-এর ৩ বলেছে নবীন গরিমা কিভাবে ললাটে ফুটে উঠবে। উপরিউক্ত পঙ্ক্তিটি দ্বিজেন্দ্রলাল রায়ের বঙ্গ আমার জননী আমার কবিতা থেকে গৃহীত। কবি বলেছেন আঁধার কালিমা জননীকে ঘিরে আছে, কিন্তু তার বিশ্বাস এই অন্ধকার অচিরেই দূর হয়ে যাবে। দেশমাতার ললাটে নতুন প্রভাতের উদয় ঘটবে। নব নব গৌরবে দেশ জননী এইভাবেই গৌরবান্বিত হবে। ৩-এর ৪-এ দিয়েছে কবির কল্পনার নৌকা যাত্রায় কোন কোন দৃশ্য তিনি দেখেছেন। কবির কল্পনার নৌকা যাত্রায় বের হয়ে নদী তীরের নানান ছবি প্রত্যক্ষ করেছেন। কবি প্রাণ ভরে পর্যবেক্ষণ করেন শ্যামল ধরনীর লাবণ্যময়ী মূর্তিকে। কবি দেখেছেন গ্রামীণ জীবনের দুঃখ সুখ ভাই বোনের মতো যেন তাঁর দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে। নদী তীরের ছায়াঘেরা গ্রামগুলির সুগভীর ভালোবাসা কবির চোখে ধরা পড়েছে। কবি জানেন মানব জীবনের স্থায়িত্ব অল্প সময়ের জন্য, তাই এই সময়টুকুতেই কবি সব কিছুকে ভালোবাসতে চেয়েছেন। এবারে আসি ৪-এর দাগের প্রশ্নে। ৪-এর দাগের প্রত্যেকটা প্রশ্নের মান হচ্ছে যে কোনো দুটো করতে হবে। প্রত্যেকটা প্রশ্নের মান হলো ৫ নাম্বার করে।
4-এর 1-এ বলেছে শেষ পর্যন্ত এলেও সেই ভয়ঙ্কর দিনটা, শহীদ যতীন দাস থেকে দিয়েছে। কোন দিনের কথা বলা হয়েছে? লেখক দিনটিকে ভয়ঙ্কর বলেছেন কেন? আর এই দিনটির পরের কয়েকটি দিনে কি ঘটনা ঘটেছিল তার বর্ণনা দাও। তো এটা আমি বই থেকে দেবো, বইয়ের 114 পাতায় আছে উত্তরটা। আচ্ছা, প্রথম যে অংশটা বলেছে কোন দিনের কথা বলা হয়েছে, এই যে শেষ পর্যন্ত এলেও শেষের সেই ভয়ঙ্কর দিনটা হলো শনিবার 13ই সেপ্টেম্বর 1929 সালের 13ই সেপ্টেম্বর শনিবার, ঠিক দুপুর 1:15 লেখক দিনটিকে ভয়ঙ্কর বলেছেন কেন? তো লিখবে যে এই দিনটিতেই 1:15 অমর বিপ্লবী যতীন দাস চিরনিদ্রায় ঢলে পড়েছিলেন। তাহলে কোন দিনের কথা বলা হয়েছে? 1929 সালে 13ই সেপ্টেম্বর শনিবার দিনের কথা বলা হয়েছে, এটা প্রথম অংশ। আর লেখক দিনটিকে ভয়ঙ্কর বলেছেন কেন? কারণ 13ই সেপ্টেম্বর শনিবার ঠিক দুপুর 1:15 অমর বিপ্লবী যতীন দাস চিরনিদ্রায় ঢলে পড়েছিলেন, এটা হলো 2 নম্বর অংশ, এটার জন্য এক মান আছে। এরপরের যেটা বলেছে যে এই দিনটির পরের কয়েকটি দিনে কি ঘটনা ঘটেছিল তার বর্ণনা দাও, তার জন্য 3 নাম্বার। তো এইখান থেকে বলবে যে লাহোর থেকে যতীনের মরদেহ হাওড়ায় পৌঁছতে 3 দিন লেগেছিল, কারণ প্রায় প্রত্যেক স্টেশনেই শ্রদ্ধাবনত দেশবাসী ট্রেন থামিয়ে ওই মৃত্যুঞ্জয়ী বীরের প্রতি শ্রদ্ধা জানিয়েছিল। শবাধার গ্রহণ করতে হাওড়ায় উপস্থিত ছিলেন সুভাষচন্দ্র বসু, বিধানচন্দ্র রায়, শরৎচন্দ্র বসু, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, শ্রীমতী বাসন্তী দেবী ও শ্রীমতী কমলা নেহেরু প্রমুখেরা। সরকারি হিসাবেই 5 লক্ষ মানুষ হাওড়া থেকে কেওড়াতলা পর্যন্ত শবানুগমন করেছিলেন। আর খবরটা শোনামাত্র ক্ষোভে আর দুঃখে মর্মাহত কবি রাত্রি জেগেই লিখে ফেলেছিলেন সর্বখর্ব তারে দহে তব প্রদদাহ, হে ভৈরব শক্তি দাও ভক্তপানে চাহ। 4-এ 2 নম্বর যে প্রশ্ন দিয়েছে তবে আরেকটু মৌলিক হওয়া উচিত, এটা হাবুর বিপদ গল্প থেকে দিয়েছে। বলেছে বক্তাকে কোন বিষয়ে মৌলিকত্ব আনার কথা বলেছেন, আর এই প্রসঙ্গে বক্তা তার কি কি কথা বলেছেন। তো এখানে বক্তা হলেন সুধীরবাবু, প্রথম অংশ হয়ে গেল, বক্তা সুধীরবাবু, এর জন্য 1 নাম্বার। কোন বিষয়ে মৌলিকত্ব আনার কথা বক্তা বলেছেন? রচনা লেখার বিষয়ে মৌলিকত্ব আনার কথা বলেছেন, এটা সেকেন্ড পার্ট, এটার জন্য 1 নাম্বার আছে। আর থার্ড পার্ট যেটা, এগুলো পার্ট কোশ্চেন। তো এই প্রসঙ্গে বক্তা তার কী কী কথা বলেছেন। সুধীরবাবু মনে করেন শুধু রচনার বইয়ের উপর নির্ভর করলে চলবে না, লেখার মধ্যে নিজস্ব ভাবনা ও ভাষার প্রয়োগ করতে হবে, অর্থাৎ লেখায় মৌলিকতা থাকতে হবে, সেখানে নিজস্ব অভিজ্ঞতার বর্ণনা থাকতে হবে, এভাবেই একটি রচনা সাহিত্যিক মূল্যে অনন্য হয়ে ওঠে। 4-এ 3 বলেছে ননিদা এমন এক ননিটিক্স প্রয়োগ করে ম্যাচটিকে ড্র করা। ননিদাকে আর ননিটিক্সের প্রয়োগ কীভাবে ম্যাচটিকে ড্রয়ের দিকে নিয়েছিল তা পাঠ্যাংশ অবলম্বনে লেখো। তো ননিদা হচ্ছে CCH দলের খেলোয়াড়, আর ননিদা নট আউট পাঠ্যাংশে প্রায় হেরে যাওয়া ম্যাচ অদ্ভুতভাবে বাঁচানোর প্রয়াসে ননিদার পরিকল্পনা বা ননিটিক্স অনুসারে একটি আশ্চর্য ঘটনা ঘটে। দ্বিতীয় ওভার বল করার জন্য বোলিং মার্কে গিয়ে নিয়মমতো বিষ্টু উইকেটের দিকে ছুটতে শুরু করে, কিন্তু তারপর হঠাৎ পেছনের দিকে হাঁটতে শুরু করে সারা মাঠ গোল হয়ে ঘুরতে শুরু করে। সে ঘুরতে ঘুরতে কখনো লাফায়, আবার কখনো পাক খায়, কখনো বা বোলিং মার্কে ফিরে যায়, ডাইনে বায়ে যায়, কিন্তু কিছুতেই বল ডেলিভারি করে না। ঘন্টার পর ঘন্টা ছুটতে ছুটতে সন্ধ্যা নেমে যায়। প্রায় অর্ধেক দিন দৌড়ে বিষ্টু তার ওভারের প্রথম বলটি করে, সেই বলে রূপলী সংঘ কোনো রান করতে পারে না, তাই তারা ওভারের বাকি আরও 5টি বল করতে বলে। এই অবস্থায় CCH আলোর অভাবের কারণে খেলা বন্ধের আবেদন করে, আর এই আবেদন করেছিল ননিদা, এবং তা আম্পায়ারদের দ্বারা মঞ্জুর হয়ে যায়। রূপালী সংঘের বিরুদ্ধে ননিটিক্স প্রয়োগ করে এইভাবে CCH ম্যাচটি ড্র করেছিল। এবারে আসি 5-এর দাগের প্রশ্নে। 5-এ বলেছে কম বেশি 150টি শব্দে উত্তর যে কোনো দুটো করতে হবে, এর মানও হচ্ছে 5 নাম্বার। 5-এর 1-এ বলেছে তুই তো মাসেই ধন্য দেশ কোন কবিতার অংশ? বঙ্গ আমার জননী আমার, কবিকে দ্বিজেন্দ্রলাল রায়। আর আলোচ্য কবিতায় মা কিভাবে ধন্য হয়েছিলেন, এটার জন্য আছে 3 নাম্বার। বঙ্গজননী কিভাবে, কবিতায় মা কিভাবে, যে তুই তো মাসেই ধন্য দেশ, তো মা কিভাবে ধন্য হয়েছে এইখান থেকে এতটা বলবে যে একদা বঙ্গমাতার সন্তানগণ সারা বিশ্বে নিজেদের কীর্তির সাক্ষ্য রেখেছে, তাতে দেশজননী গর্বিতা হয়েছে। ভগবান বুদ্ধ মানুষকে প্রকৃত মুক্তির পথ দেখিয়েছেন। আজও পৃথিবীর বহু মানুষ ভক্তি বিনম্র চিত্তে তার চরণতলে শ্রদ্ধায় নত হয়।
সেই মহামানব আমাদেরই দেশ জননীর সন্তান, সমগ্র বিশ্বে শান্তির বাণী প্রচার করেছিলেন যে মহামতি সম্রাট অশোক, তিনি এদেশেরই সুসন্তান। এদেশের বিজয় সেনা একদা সিংহল জয় করেছিল, তিব্বত, চীন, জাপানে উপনিবেশ স্থাপন করেছিল ভারত সন্তানগণ। এইভাবেই আলোচ্য কবিতায় মা ধন্য হয়েছিলেন। 5-2 দিয়েছে কিশোর বিজ্ঞানী কবিতায় কোন বিজ্ঞানীর কথা বলা হয়েছে? স্যার আইজাক নিউটনের কথা বলা হয়েছে। এর সাথে আছে যে বিজ্ঞান শাস্ত্রে তার অবদান সম্পর্কে তুমি যা জানো লেখো। লিখবে বিশ্ববিখ্যাত এই বিজ্ঞানী ইংল্যান্ডের লিকনশায়ারে 1642 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। লোকশ্রুতি আছে যে গাছ থেকে একটি আপেলকে পড়তে দেখে তার মনে এক কৌতূহলের জন্ম হয় যে সব জিনিস নিচের দিকে পড়ে কেন। এই কৌতূহলের ফলশ্রুতি বহু বছরের সাধনায় মাধ্যাকর্ষণ শক্তি আবিষ্কারের ঘটনা। নিউটন মাধ্যাকর্ষণ শক্তির কথা বিজ্ঞান জগৎকে উপহার দিয়ে বিশ্বের অসীম অপার অনন্ত রহস্য উন্মোচনের পথ প্রশস্ত করে দিয়েছিলেন। তার মতবাদ বিশ্বের যে কোনো দুটি বস্তু পরস্পরকে আকর্ষণ করছে, সেই আকর্ষণে যার ভর বেশি সেই অন্য বস্তুটিকে সর্বাধিক আকর্ষণ করে। তার এই সূত্র ধরেই পরবর্তীকালে লক্ষ্য করা গেছে সৌর সংসারে সূর্যের চারপাশে পৃথিবীসহ অন্যান্য গ্রহ এবং গ্রহের চারপাশে উপগ্রহগুলি আবর্তিত হচ্ছে। এই সূত্র ধরেই জানা যায় পৃথিবী তার সমস্ত বস্তুকে নিজ কেন্দ্রের দিকে আকর্ষণ করে। এমনকি পৃথিবীর একমাত্র উপগ্রহ চাঁদও এই শক্তির বলে পৃথিবীকে ক্রমাগত প্রদক্ষিণ করে চলেছে। মাধ্যাকর্ষণ শক্তি আছে বলেই কোনো বস্তু তা যত ওপর থেকেই পতিত হোক না কেন আবার পৃথিবীর মাটিতেই ফিরে আসে। এই বিজ্ঞানী আবিষ্কার করেন যে সমস্ত শক্তিরই একটি বিপরীতমুখী প্রতিক্রিয়া বর্তমান, অর্থাৎ প্রত্যেক ক্রিয়ারই একটি বিপরীত প্রতিক্রিয়া থাকবে। 5-3 নম্বর বলেছে বাইরে শুধু রঙের তফাৎ, ভেতরে ভেদ নাই। এটা দুই সহোদর ভাই কবিতা থেকে দিয়েছে। কোন কবিতার অংশ? মোরা দুই সহোদর ভাই। আচ্ছা, এটা হচ্ছে মোরা দুই সহোদর ভাই কবিতার অংশ। এখানে কাদের কথা বলা হয়েছে? এখানে হিন্দু এবং মুসলিম এই দুই জাতির মানুষের কথা বলা হয়েছে। আর কবির কথা বলার কারণ ব্যাখ্যা করো। এটা লিখবে যে হিন্দু আর মুসলমান আসলে একই ঈশ্বরের সন্তান। তাদের মধ্যে বাহ্যিক দিক থেকে জাতিগত আচার আচরণগত প্রভেদ থাকলেও অন্তরের দিক থেকে কোনো ভেদাভেদ নেই। তাদের ধমনীতে একই লাল রক্ত বয়ে চলেছে। প্রকৃতির আশীর্বাদ ও অভিশাপ তাদের উপর একইভাবে প্রভাব ফেলে। তাই কবি প্রশ্নে বলেছেন যে বাইরে শুধু রঙের তফাৎ, ভেতরে ভেদ নাই। 6-1 দিয়েছে হযবরল থেকে প্রশ্ন দিয়েছে, বলেছে সাক্ষী দেওয়ার জন্য হুড়োহুড়ি লেগে গেছে কেন? এটা তোমাদের হযবরল বইয়ে 43 পৃষ্ঠাতে রয়েছে। 43 পৃষ্ঠায় আছে এই যে সাক্ষীরা পয়সা পাচ্ছে দেখে সাক্ষী দেওয়ার জন্য ভয়ানক হুড়োহুড়ি লেগে গিয়েছে। 6-2 নম্বর প্রশ্ন, ন্যাড়ার কি শাস্তি হয়েছিল? এটা বইয়ের 45 পাতায় আছে। ন্যাড়ার 3 মাস জেলা 7 দিনের ফাঁসি হয়েছিল। 7-এর দাগে আসি। 7-1 বলেছে মকদ্দমা সম্পর্কে হিজিবিজ বীজের মতামত কী ছিল? এটা তোমাদের বইয়ের 41 পাতাতে রয়েছে। এই যে এটা লিখবে যে, আচ্ছা এটা আমি একটু লিখেছি। তো মকদ্দমা সম্পর্কে হিজিবিজ বীজ জানিয়েছে যে একজন নালিশ করে আর একজন উকিল থাকে, আর একজনকে আসাম থেকে আচ্ছা মকদ্দমা সম্পর্কে হিজিবিজ বীজ জানিয়েছে যে একজন নালিশ করে, তার একজন উকিল থাকে, আর একজনকে আসাম থেকে নিয়ে আসে, তাকে বলে আসামি। তারও একজন উকিল থাকে। একদিকে 10 জন করে সাক্ষী থাকে আর একজন জজ থাকে, সে বসে বসে ঘুমায়। আরও অনেক জজ সে দেখেছে, তাদের সকলেরই চোখে ব্যারাম। এই বলেই সে ফ্যাক ফ্যাক করে ভয়ানক হাসতে লাগলো। এবারে 7-2 দাগে বলেছে মজারু বলে কোনো একটা কথা হয় না, উক্তিটি কার? এই উত্তরে ন্যাড়া কি জানিয়েছিল? কার উক্তি? উদ্ধৃত উক্তিটি স্বয়ং গল্পকথকের। আর এর উত্তরে ন্যাড়া বলেছিল যে আলবাত হয়, যদি সজারু, ক্যাঙ্গারু, দেবদারু ইত্যাদি শব্দ থাকতে পারে তাহলে মজারু বলেও শব্দ থাকবে। 8-এর দাগে আসে। 8-এর দাগে মকদ্দমার স্থান থেকে কাগিয়াপুটি কত দূর তা কিভাবে হিসাব করে শ্রী কাকেশ্বর কুচকুচে জানিয়েছিল? আচ্ছা 8-1 যেটা দিয়েছে যে মকদ্দমা স্থান থেকে কাগিয়াপুটি কত দূর তা কিভাবে হিসাব করে শ্রী কাকেশ্বর কুচকুচে জানিয়েছিল, এটা হচ্ছে হযবরল বইয়ের 43 পৃষ্ঠাতে রয়েছে।
এই যে কাক বলল কি আপদ, তাই তো বলছিলাম শ্রী কাকেশ্বর কুচকুচে। শেয়াল বলল নিবাস কোথায়? কাক বলল বললাম যে কাগিয়াপট্টি। শেয়াল বলল সে এখন কত দূর? তখন কাক বলল যে মকদ্দমার স্থান থেকে কাগিয়াপট্টি কত দূর সে বলা ভারী শক্ত। ঘন্টায় হিসাবে 4 আনা, মাইল হিসাবে 10 পয়সা, নগদ দিলে 2 পয়সা কম, যোগ করলে 10 আনা, বিয়োগ করলে 3 আনা, ভাগ করলে 7 পয়সা, গুণ করলে 21 টাকা। শেষে বলেছিল যে এ তো সামনেই সোজা পথ দেখা যাচ্ছে। 8-2 দাগে বলেছে ধর্মাবতার হুজুর উক্তিটি কার? কাকে উদ্দেশ্য করে এই কথাটি, কাকে উদ্দেশ্য করে সেই উক্তিটি করেছে, আর বক্তা এরপর আর কি কি কথা বলেছে। সুকুমার রায়ের লেখা হযবরল বই অনুসারে দেখা যায় আলোচ্য উক্তিটি করেছে সামলা পড়া একটি কুমির। কাকে উদ্দেশ্য করে উক্তিটি করেছে? কুমির একটি হুতুম প্যাঁচাকে উদ্দেশ্য করে উক্তিটি করেছিল। যার এই উক্তি সে এরপরে কি বলেছে? কুমিরটি তার সর্দি বসা মোটা গলায় একটি হুতম প্যাঁচাকে ধর্মাবতার সম্বোধন করে বলেছিল যে সেটা একটা মানহানির মকদ্দমা। সুতরাং এই মামলার বিচার করতে গেলে প্রথমেই বুঝতে হবে যে মান কাকে বলে। কুমিরটি এরপর বলে চলে মান মানে কচু, এই কচু একটি উপাদেয় খাদ্য। কচু অনেক প্রকার, মান কচু, ওল কচু, কান্দা কচু, মুখী কচু, পানি কচু, শঙ্খ কচু ইত্যাদি। কচু গাছের মূলকে যেহেতু কচু বলা হয়, সুতরাং এই মামলাটিকে ভালোভাবে বুঝতে হলে একেবারে মূল পর্যন্ত যাওয়া দরকার। 9 দাগে আসি। 9-1 দিয়েছে যৌগিক ক্রিয়া কাকে বলে? উদাহরণ সহ লেখো। একটি অসমাপিকা এবং একটি সমাপিকা ক্রিয়াপদ জুড়ে এই ক্রিয়াপদ তৈরি হয়। একাধিক ক্রিয়া জুড়ে তৈরি হয় বলে এর নাম হলো যৌগিক ক্রিয়া। সে আড়াল থেকে শুনে ফেললো। শুনে হচ্ছে অসমাপিকা ক্রিয়া, আর এই বাক্যে ফেললোটা হলো সমাপিকা ক্রিয়া। তাহলে শুনে ফেললো, এটা হলো একটা যৌগিক ক্রিয়া। 9-2 দিয়েছে কর্তাহীন ক্রিয়াযুক্ত সরল বাক্যের উদাহরণ দাও। এটা তোমাদের ভাষা চর্চা বইয়ের 47 পাতায় রয়েছে। এই যে কর্তাহীন ক্রিয়াযুক্ত সরল বাক্য, কর্তাহীন ক্রিয়াযুক্ত সরল বাক্যের উদাহরণ। এখানে অসংখ্য উদাহরণ আছে, যেমন আর কতবার একই পড়া পড়ব, নাক বরাবর সিধে চলে যেতে হবে, রাত হলেই বেহালা বাজানো শুরু হয়, গ্রীষ্মকালে পথে পথে ঘুরে বেড়াতে হয় একটু খাবারের আশায়, পড়াশোনা করতে বসতো। এগুলো হচ্ছে কর্তাহীন ক্রিয়াযুক্ত সরল বাক্যের উদাহরণ। তো যে এখান থেকে যে কোনো একটা লিখে দেবে। 9-3 দিয়েছে। 9-3 বলেছে নির্দেশ অনুযায়ী বাক্য পরিবর্তন করতে। তো 9-3-1 বলেছে যেহেতু অবিনাশ নৌকার মালিক তাই পরিশ্রম করে কম, একে সরল বাক্যে নিয়ে যেতে। তাই এটা লিখবে অবিনাশ নৌকার মালিক বলে পরিশ্রম কম করে। 9-3-2 দিয়েছে সুধীরবাবু চেয়ারে হেলান দিয়ে আয়েশ করে বসলেন। এটাকে যৌগিক বাক্যে নিয়ে যেতে হবে। সুধীরবাবু চেয়ারে হেলান দিলেন এবং আয়াস করে বসলেন। 9-3 বলেছে সকল মাই আপন সন্তানকে ভালোবাসেন। 9 অর্থাৎ মানে নাবাচক বাক্যে নিয়ে যেতে হবে। সকল মাই আপন সন্তানকে ঘৃণা করেন না। 10 দাগে একটা আনসিন আমরা যেটা ইংলিশে বলি একটা অনুচ্ছেদ দিয়েছে। তো সেখান থেকে আমাদের কিছু প্রশ্নের উত্তর দিতে হবে। এখানে বলছে আমাদের সৌরজগৎ যে ছায়াপথ বা গ্যালাক্সির একটি অত্যন্ত ক্ষুদ্র অংশ, সেই মিল্কি ওয়ে গ্যালাক্সির কেন্দ্রে রয়েছে অতি ভরসম্পন্ন এক রাক্ষসে ব্ল্যাক হোল। এর নাম স্যাজিটেরিয়াস। ব্ল্যাক হোল ব্যাপারটা কি সেটা অনেকে জানলেও যাদের একেবারে জানা নেই তাদের জন্য এটুকু বলা যাক যে মহাকাশের এক আশ্চর্য বস্তু এই ব্ল্যাক হোল। প্রচণ্ড বেশি ঘনত্ব সম্পন্ন ব্ল্যাক হোল ব্ল্যাক হোলের মহাকর্ষীয় আকর্ষণ বল এত বেশি যে সেই টান এড়াতে পারে না কাছাকাছি থাকা কোনো কিছুই, এমনকি আলো। এই বস্তুর কাছে থাকা আলোকে এরা টেনে নেয় নিজের দেহের মধ্যে, যে কারণে ব্ল্যাক হোলকে সরাসরি দেখতে পাওয়ার কোনো উপায় নেই। অনেক তারাই তাদের আয়ুর শেষ প্রান্তে এসে ব্ল্যাক হোলে পরিণত হয়। আইনস্টাইন সহ অনেকেই আগের শতকে ব্ল্যাক হোলের অস্তিত্বের কথা খাতায় কলমে অঙ্কে কষে দেখিয়েছিলেন, তবে এদের বাস্তব অস্তিত্বের কথা জানা গিয়েছে মাত্র কয়েক বছর আগে। 10-1 প্রশ্ন ব্ল্যাক হোলকে সরাসরি দেখতে পাওয়া যায় না কেন? এইখান থেকে বলবে যে প্রচণ্ড বেশি ঘনত্ব সম্পন্ন ব্ল্যাক হোলের মহাকর্ষীয় আকর্ষণ বল এত বেশি যে সেই টান এড়াতে পারে না কাছাকাছি থাকা কোনো কিছুই, এমনকি আলো। এই বস্তুর কাছে থাকা আলোকেও এরা টেনে নেয় নিজের দেহের মধ্যে, যে কারণে ব্ল্যাক হোলকে সরাসরি দেখতে পাওয়ার কোনো উপায় নেই। 10-2 আমাদের ছায়াপথের অন্তর্গত ব্ল্যাক হোলের নাম কি? স্যাজিটেরিয়াস। 10-3 অনেক তারাই তাদের আয়ুর শেষ প্রান্তে এসে ব্ল্যাক হোলে পরিণত হয়।
এটাকে জটিল বাক্যে নিয়ে যেতে বলেছে, যেটাকে 10 জটিল বাক্যে নিয়ে গেলে যখন তখন যোগ করে আমরা ব্যবহার করতে পারি, যখন তখন এই যোজক পদ দুটো আর কি ব্যবহার করে। তো যখন অনেক তারা তাদের আয়ু শেষ প্রান্তে আসে তখন তারা ব্ল্যাক হোলে পরিণত হয়। 10-এর 4-এ দিয়েছে মহাকাশের এক আশ্চর্য বস্তু এই ব্ল্যাক হোল, সন্ধি বিচ্ছেদ করতে বলেছে, এটা বিসর্গযুক্ত চর্য হবে। 10-এর 5-এ প্রতিশব্দ অনুচ্ছেদ থেকে খুঁজে নিয়ে লিখতে বলেছে, বিদ্যমানতা আর পর্যবসিত। বিদ্যমানতা মানে যেটা উপস্থিত, মানে যার অস্তিত্ব আছে, তাই বিদ্যমানতার প্রতিশব্দ হবে যেটাকে ইংলিশে আমরা সিনোনিম বলি, সমার্থক শব্দ, অস্তিত্ব, আর পর্যবসিত মানে পরিণত হওয়া। 11 দাগে আসি। 11-একে বলেছে চিঠি দিয়েছে, প্রথম সমুদ্র দর্শনের অভিজ্ঞতা জানিয়ে বন্ধুকে চিঠি, আর দিয়েছে বিদ্যালয়ের সামনে ফল কাটা বিক্রির বন্ধের অনুরোধ জানিয়ে প্রশাসনের কাছে একটি পত্র লেখো। তো আমি এখানে রায়মার্টিনের পেজ নাম্বার দিয়ে দিয়েছি, তো যদি অসুবিধা হয় বলবে, আমি কমিউনিটিতে পোস্ট করে দেবো।